This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ পূর্ব এশিয়ায় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং অসমের করিমগঞ্জ জেলা নিয়ে গঠিত ভূভাগে বাংলা ভাষাভাষীদের বাস। গঙ্গা ও ব্রহ্মপুত্রের অববাহিকার এই ভূভাগকে গ্রিক ও রোমানরা গঙ্গার হৃদয় বলে উল্লেখ করত। ব্রহ্মপুত্র ও গঙ্গা মিলিয়েই কি বঙ্গ? বাংলা শব্দটি কোথা থেকে এলো? ঐতিহাসিকরা মনে করেন 1000 খ্রিস্টপূর্বাব্দে বঙ্গা দ্রাবিড় জাতি এই অঞ্চলে বসবাস শুরু করে। বঙ্গা জাতি থেকেই বঙ্গ নামটির জন্ম বলে ঐতিহাসিকদের একাংশ মনে করেন। পুরাণ অনুযায়ী বলির পালিত পুত্র ভঙ্গ রাজ্য প্রতিষ্ঠা করেন, তার থেকে বঙ্গ হতে পারে। রাষ্ট্রকূটদের শিলালিপিতে ধর্মপালকে ভাঙ্গালার রাজা বলা হয়েছে। নন্দ, মৌর্য, গুপ্ত আমলে মগধ ও কলিঙ্গের মাঝখানে বঙ্গাল ছিল। 11 শতকে চোল রাজা রাজেন্দ্র চোল বাংলাদেশে আক্রমণ করেন। আবুল ফজলের আইনি আকবরীতে সুবা বাংলার উল্লেখ রয়েছে। মুঘল আমল থেকে বাংলার ইতিহাস প্রায় সকলের জানা। 19 শতকে বাংলাকে হিন্দু ও মুসলিম অংশে ভেঙে দেন লর্ড কার্জন। জাতীয়তাবাদীদের লাগাতার আন্দোলনে 6 বছর পর সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। যদিও দেশভাগের সময় বাংলা ভাগ আটকানো যায়নি। রক্তক্ষয়ী জাতিহিংসার সেই ক্ষত এখনো দগদগে। ভাগ মানে তো অঙ্ক। দেখুন, সে কোন ছোটবেলায় এই অঙ্ক সাবজেক্টটাকে ভালোবেসেছিলাম। বলা ভালো, অঙ্কটাকে ভালোবাসানো হয়েছিল এই বলে যে পৃথিবীর সব থেকে নিশ্চিত বস্তু সেটা কিন্তু এই অঙ্ক, জানেন তো। একবার ফর্মুলায় যদি ফেলতে পারেন, ব্যাস কেল্লা ফতে। উত্তর, একটা নির্দিষ্ট উত্তর ঠিক বেরিয়ে আসবে। কিন্তু বড় হয়ে দেখলাম এই পৃথিবীর সব থেকে গোলমেলে বস্তু হচ্ছে এই অঙ্ক। অঙ্কের সাইনগুলো দেখুন, এই সাইনগুলোই তো গোলমেলে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগের পর যোগ যদি করে যান তাহলে নাকি গুণ হয়। আবার দেখুন, যোগের যে প্লাস সাইন সেটাকে একটু বাঁকিয়ে দিন, গুণ হয়ে যায়। ধরুন বিয়োগের পর বিয়োগ, ভাগ। কিন্তু তারও দরকার পড়ে না। মাইনাসের যে দাড়িটা আছে তার ওপর নিচে পুটকি বসিয়ে দিলেই হলো, ভাগ হয়ে গেল। ফলে এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই তো ওই দাড়ি টানাটানির খেলা, ওই দড়ি টানাটানির মতো আর কি, তাই না? কখনো 1 দাড়ি তো কখনো 2 দাড়ি। বেসিক্যালি সবই সমান, ওই একই জিনিস আর কি। এবার এই সবগুলো যদি একই হয় তাহলে এত ফর্মুলার কি দরকার বলুন তো? আর এগুলোর মধ্যেও সব থেকে ডেঞ্জারাস জিনিস তো মনে হচ্ছে ওই ভাগ যেটা শুরু করলাম। তো দেখুন, ভাগ মানে হচ্ছে শুধু বাদ দেওয়ার হিসেব, মানে হারানোর হিসেব। আর তারপর এর যে কত বিচিত্র মানে, একটু ভালো করে খেয়াল করুন। কত রকম মানে, আলাদা আলাদা ভাগ, আলাদা আলাদা মানে, এবং প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা ফর্মুলাও। যার জন্য কি মনে হয় জানেন তো, মনে হয় এই জীবনটা, আপনার আমার সবার জীবন আসলে ভাগেরই একটা ফাংশন। কেন বলছি ভেবে দেখুন, আপনার আমার সবার জীবনই তো 3 ভাগে বিভক্ত। কি ছিল, কি হয়েছে, আর কি হবে। এর বাইরে আর কিছু আছে নাকি? এবার ভেবে দেখুন, জীবনকে ব্যাখ্যা করার এর থেকে নিশ্চিত আর সরল ব্যাখ্যা আর কি কোনো কিছু হতে পারে? দেখুন, যেটা আমার আপনার জীবনের সব থেকে বড় সত্য সেটা আপনারা জানেন, সেটা রাজনীতি। এবার রাজনীতি মানে কি? রাজনীতি মানে নাকি ওই বহু ভাগে বিভক্ত বিপুল সংখ্যক মানুষের বিরুদ্ধে 1 ভাগে একত্রিত মুষ্টিমেয় কিছু মানুষের জয়। মানে রাজনীতি পুরোটাই ভাগাভাগির খেলা। তাহলে দেখলেন তো কীভাবে পুরো ভাগের ওপর আমরা দাঁড়িয়ে আছি, এবং কতটা দাঁড়িয়ে আছি সেটা বেশি, অনেক যত পেছবেন
তত উদাহরণ পাবেন। আমরা বেশি পেছচ্ছি না, এই 2014 অবধি পেছন, তাহলেই আপনাদের মনে পড়বে। ওই ধর্মতলায় দাঁড়িয়ে বিজেপির নেতা সিদ্ধার্থনাথ সিং বলেছিলেন ভাগ মমতা ভাগ, সেই শুরু। গত 21শে জুলাই তার জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেছেন বাংলার মানুষ বিজেপিকে ভাগিয়ে দিয়েছে। মানে সেই ভাগা আর ভাগানোর কাটাকুটি। কিন্তু আরেকটা ভাগ শব্দ হঠাৎ করেই মাঝখান থেকে মাথাচাড়া দিয়ে উঠেছে। সৌজন্যে সেই অবশ্য বিজেপি আর তৃণমূলের রাজনীতি। এই ভাগ হচ্ছে ভাগ করা, বিভাজন। দেখুন, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নাকি বলেছেন যে বাংলাকে উত্তর পূর্বাঞ্চলের ওই উন্নয়ন মানচিত্রের সাথে জুড়ে দিতে হবে। জোড়ার কথা বলেছেন তিনি, যোগ। তিনি ভাগের কথা বলেননি, মানে বিয়োগ নয়। কিন্তু তৃণমূল তাতেই বাংলা ভাগের ষড়যন্ত্রের ইঙ্গিত পেয়ে গেছে। আর তাই নিয়ে বাংলার রাজনীতিটা সেটা দেখুন কীরকম চারপাশে একদম আড়াআড়ি ভাগ হয়ে গেছে। তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে বাংলা ভাগ হতে দেওয়া হবে না। আর বিজেপির উত্তরবঙ্গের সাংসদ আর বিধায়করা বলছেন 3 কোটি মানুষের বাস উত্তরবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গ রাজ্য বাজেটে তার ভাগের ভাগটা পায় না, উন্নয়ন হয় না। এখন যদি উত্তর পূর্বাঞ্চলের খাতেই কিছুটা ভাগ পাওয়া যায় তাহলে মন্দ কি? এবার এটা শুনে আবার কোচবিহারের অনন্ত মহারাজ বলেছেন যে ভাগই যদি করবে আমাদের ভাগটাও বুঝিয়ে দাও না বাপু, আমরা ওই গ্রেটার কোচবিহারটা এইবেলা একটু মানে গুছিয়ে নিই। মানে খেয়াল করে দেখুন কতগুলো ভাগ, কলকাতা, শিলিগুড়ি, দিল্লি, কোচবিহার, এক একটা ভাগ আর এক একটা ভাগে, মানে প্রত্যেকটা ভাগেই প্রত্যেকটা জায়গাতেই ম্যাপ খুলে জমি মাপা শুরু হয়ে গেছে। আর তারই মাঝখানে আরেকজন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, তিনি আবার মাঝখান থেকে একটা নতুন ভূভাগ পরিকল্পনা দিয়ে বসে আছেন। পারা যায় না, জানেন তো, একের পর এক ভাগ, মাথাটা কীরকম ভাগাভাগি হয়ে যাচ্ছে। সংসদে একেবারে পরিসংখ্যান দিয়ে নিশিকান্তবাবুর দাবি বিহারের কাটিহার, কিষানগঞ্জ আর আড়ারিয়া, তার সাথে ওই ঝাড়খণ্ডের সান্তাল পরগনা আর পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদকে মিলিয়ে যোগ করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক। आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे आसामगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम पर रखिए कि वो कमेटी जाए। जो लैंड है आदिवासी संथालपना टेनेंसी एक्ट है जो ये कहता है कि आदिवासी की जमीन आदिवासी के पास रहेगी, कोई जमीन की खरीद बिक्री नहीं हो सकती, उसका भी पूरा वायलेशन हो रहा है। वेस्ट बंगाल की गवर्नमेंट अब झारखंड में लोगों को जो है विस्थापित करने का एक बड़ा खेल कर रही है। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখলেন তো কিভাবে একটা ধর্মীয় ভাগাভাগির ব্যাকগ্রাউন্ডকে পেছনে ফেলে দিয়ে এই মানচিত্রে ভাগাভাগির বিষয়টা নিশিকান্তবাবু তুলে ধরলেন। এবার নিশিকান্তর প্রস্তাবটা যদি আমরা কোথাও গিয়ে একটা মানচিত্রে ফেলি তাহলে কেমন দেখাবে? পশ্চিমবঙ্গ তাহলে দেখা যাবে 3 ভাগ হয়ে যাচ্ছে। দক্ষিণে দক্ষিণবঙ্গ মানে নিচে, ওপরে উত্তরবঙ্গ, আর মাঝে মালদা আর মুর্শিদাবাদ কেন্দ্রশাসিত অঞ্চল। 3 ভাগ, মানে উত্তর আর দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগটাই, অন্তত বাংলার মধ্যে দিয়ে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দুটো আলাদা আলাদা খণ্ড। এবার তার মধ্যে আবার কোথাও গিয়ে যারা উত্তরে বসে আছেন তারা যখন পৃথক উত্তরবঙ্গের দাবি তুলছেন তাহলে আর বাকি রইল কি? বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের তীব্র বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। সেটা বিজেপি সাংসদও জানেন। সম্ভবত সেই কারণেই এলাকা পরিদর্শনে
কেন্দ্রীয় দল পাঠাতে বলেছেন, যে দলে তৃণমূলের সাংসদ বেশি সংখ্যায় থাকবেন। আর কি বলেছেন? বলেছেন পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খণ্ডে যোগ করছে মানে এখান থেকে নাকি লোক নিয়ে গিয়ে ওখানে লোক বসানোর চেষ্টা করছে। কোনো মানে হয়? দেখুন, এই সমস্ত লোক বসানো, বিভিন্ন জায়গায় লোক পাঠানো, এগুলো না চীনেদের ছক। চীনেরা এটা অরুণাচল প্রদেশের আশপাশে ওই সীমান্ত এলাকায় রেগুলার বেসিসে করে। প্রথমে একটা দুটো লোককে নিয়ে গিয়ে বসিয়ে দেয়, তারপর আর কিছু লোক, তারপর সেই জায়গাটায় নিজেদের গ্রাম তৈরি করে ফেলে, একটু করে জায়গা দখল করে আর সেখানে লোক বসায়। সব দেশের ক্ষেত্রে, নেপালের মধ্যে ঢুকে পড়ে এভাবে চীন আস্ত একটা বিরাট শহর বানিয়ে ফেলেছে, কিচ্ছু করতে পারেনি কেউ। এই লোক যোগ করার মধ্যে দিয়ে একটা জায়গাকে ভাগ করার ফর্মুলাটা চীনেদের জানা, কিন্তু সেই চীনেদের জায়গায় পশ্চিমবঙ্গ সরকারকে বসানো, এটা একটু কষ্টকল্পিত হচ্ছে কি? কিন্তু এটাই তো তিনি বললেন। এবং খেয়াল করে দেখুন কোন সময় বললেন, এই বছরই ঝাড়খণ্ডে নির্বাচন, আদিবাসী নেতা আর ওখানকার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারিটা সেখানে কিন্তু একটা বড় ইস্যু হতে পারে। এবার সেদিনই হেমন্ত সোরেন তিনি আবার ইন্ডিয়া ঐক্যের সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আবার কোথাও গিয়ে মতের মিল আছে, জানেন তো। মানে ইন্ডিয়া ঐক্যের ভেতরেও তো অনেক রকম ঐক্য এবং অনৈক্য আছে, তো সেই ঐক্যের ভাগে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর হেমন্ত সোরেন, কারণ দুজনেই ঠিক করেছেন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। খেয়াল করে দেখুন, বিজেপি যদি লাগাতার প্রচার চালায় যে ঝাড়খণ্ডে আদিবাসী যারা আছেন তাদের জমিটা ছিনিয়ে নেওয়া হচ্ছে, আদিবাসীরা সংখ্যায় কমে যাচ্ছে, আর সেখানে এই পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ হয়ে আর কি, এবং পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে, তাহলে তো হেমন্ত সোরেনের মোদি বিরোধী স্লোগান যতই জোরদার হোক, আদিবাসীদের কানে ঢুকবে? তারা তো নিজেদের নিরাপত্তার জন্যই চিন্তিত হয়ে পড়বেন, ভাববেন নিজ ভূমে আমরা আবার পরবাসী হয়ে যাব না, অথবা সোজা সবটা উচ্ছেদ বাদ। দেখুন, তারপরেই আবার বিহারে আগামী বছর নির্বাচন, সেখানেও তো এই একই তাস খেলা যাবে। চাল যদি ঠিকঠাক পড়ে তাহলে লালু আর তেজস্বী যাদব তো তলকুল খুঁজে পাবেন না। মানে অনুপ্রবেশের জন্য বাংলাকে ভিলেন করে ঝাড়খণ্ড আর বিহারে কি ভোট গোছাতে চাইছে বিজেপি? অঙ্ক, রাজনীতির অঙ্ক। ওই বললাম, গুণ ভাগ কোথায় যে কি হয়, রাজনীতিতে সব চলে, কিন্তু ঘটনা হচ্ছে তাহলে বাংলায় কি হবে? নিশিকান্তের প্রস্তাব কার্যকর হলে ওই বললাম বাংলা ভাগ হবে, এটাতে তো কোনো সন্দেহ নেই। বিজেপির যে কোনো নেতাকে জিজ্ঞেস করুন, বঙ্গভঙ্গ নিয়ে এমনি তো তাদের বিশেষ করে ভনিতা নেই, বরং তারা তো বেশ গর্বের সঙ্গেই বলেন যে ভারত ভাগে বাংলার ভাগ্যই তোই বদলে যেতে বসেছিল, কিন্তু সেটাকে শেষ মুহূর্তে বদলে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ছিলেন বলেই তো পশ্চিমবঙ্গ ভারতের ভাগে এসেছিল। এবার 20শে জুন ঘটা করে এই জন্য কিন্তু পশ্চিমবঙ্গ দিবসও পালন করে বিজেপি। দেখুন, এই যে উপনির্বাচনগুলো হয়ে গেল, তারপর পশ্চিমবঙ্গ বিধানসভায় 220-র বেশি আসন রয়েছে তৃণমূলের, মানে অফিসিয়াল আনঅফিসিয়াল সব মিলিয়ে আর কি। এবার যদি রাজ্য ভাগ করতেই হয়, সেই প্রস্তাব তো সংশ্লিষ্ট বিধানসভায় প্রস্তাবগুলোকে পাশ করাতে হয়। সুতরাং মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করা এই মুহূর্তে সম্ভব নয়, কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, সেটা তো নিশিকান্ত দুবেও জানেন। তাহলে তিনি বললেন কেন? বললেন তারও তো কারণ আছে। এক, নিজের বক্তব্যটা রেকর্ড করালেন, বলা যায় বিজেপি একটা ফিক্সড ডিপোজিট তৈরি করলো, যার প্রথম কিস্তির সুদটা ওই ঝাড়খণ্ডের ভোটে পাওয়া যাবে, আর দ্বিতীয় কিস্তি সেই সুদটা পাওয়া যাবে বিহারের ভোটে, এরপর আসছে পশ্চিমবঙ্গের ভোট। এবার দেখুন, লোকসভা নির্বাচনে ভালো ফল করতে না পারায় পশ্চিমবঙ্গে বিজেপির কিন্তু হারানোর জন্য বিশেষ কিছু নেই, বিরাট এই মুহূর্তে অন্তত প্রত্যাশাও কিছু নেই। কিন্তু অনুপ্রবেশের অভিযোগ যদি বাংলাবাসীর মনে প্রশ্নের জন্ম দেয়, তাহলে হ্যাঁ, সেই ফাঁকে ওই বাঙালির মগজে
আরও কিছু প্রশ্নও তো গুঁজে দিতে পারে বিজেপি, তাই না? লক্ষ্মীর ভাণ্ডারও মানুষ ভুলে যাবেন যদি উৎখাত হওয়ার ভয় মাথায় চেপে বসে। যদি নাই থাকতে পারেন তাহলে আর লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন কোত্থেকে? এবং সেই ভয়টা যে বাঙালির জন্য রয়েছে সেটা বলতে তো বিজেপির নেতারা কোনো দ্বিধা করেন না, বরঞ্চ সেটাই তারা বেশি করে বাঙালির মনের মধ্যে ঢুকিয়ে দিতে চান। এবার এটার উল্টো কি হতে পারে? মানে একটা দল যা করবে, বিরোধীরা যা করে শাসক দল তার উল্টো করবে, এটাই তো স্বাভাবিক। এবার এক্ষেত্রে তৃণমূল নেতাদের কাছ থেকে কি এক্সপেক্টেড? যে তারা আশ্বাস দেবেন, এরা না এই ভয়টা ভাঙিয়ে দেবেন তারা। লক্ষ্য করে দেখুন, এই ভয় ভাঙাতে তৃণমূল নেতারা কোনো আশ্বাসও দিতে পারছেন না, কারণ সেটা করতে গেলেই আবার ভয়ের যে সত্যিই কোনো কারণ রয়েছে সেটা স্বীকার করে নেওয়া যাবে। তাহলে বুঝতে পারছেন, এটাকেই বলে দুমুখী ছুরি, যেতেও কাটবে আসতেও কাটবে। এ দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম, যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। আগে দেশ ভাগ হয়েছে, তারপর বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে, এখন এলাকা এলাকা ভাগ করে কেন্দ্রীয় শাসিত করবে। এর তীব্র প্রতিবাদ করছি। তেলের শিশি ভাঙলো বলে কুকুর ওপর রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো, আজ আবার বাংলা ভাঙতে চাইছো। বাংলা ভাঙতে দেব না, বিজেপি ভেঙে চুরচুর হয়ে যাবে। বাঙালি বাংলা ভাগ করতে দেবে না, দেবে না, দেবে না। নিশিকান্ত দুবে একেবারে ফর্মালি সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট করে বাংলাকে খণ্ড করে, বিহারকে খণ্ড করে বাংলা বিহার সংযুক্তির একটা বন্দোবস্ত করতে চাইছেন। বিচ্ছিন্নতার মনোভাবে বিজেপিতে কি লর্ড কার্জনের ছায়া? বাংলা ভাগের যে কোনো চক্রান্ত আমরা রুখবই। এটা বিজেপির কৌশল, প্রতিহিংসা পরায়ণতার আরেকটা পদক্ষেপ। একদিকে টাকা বন্ধ করে দেওয়া বাংলার, অন্যদিকে এজেন্সি এবং অন্যান্য রাষ্ট্রীয় শক্তি দিয়ে উৎপাত করা, আর কোনো কাজ না হয় এখন বঙ্গভঙ্গ করতে নেমেছে। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন কি অসাধারণভাবে গোটা আলোচনাটা ওই ভাঙাভাঙির দিকে ঘুরে গেল। কে যে কি ভাঙতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না। এবং যে পরিমাণ সবার মধ্যে উত্তেজনা দেখছি আজকাল, ভাঙাভাঙিটা তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ভেঙে থাকেন। তো আর বাংলায় তো বিভিন্ন সময় বিভিন্ন কিছু ভাঙাই হচ্ছে, কার কখন হাত ভাঙছে, কার কখন পা ভাঙছে, এটার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? এই বাজারে হঠাৎ করে বাংলা ভাগকে কেন্দ্র করে রাজনৈতিক ভাগাভাগি, ধর্মীয় ভাগাভাগি, কত রকম আলোচনা চলে এলো বলুন। অথচ আলোচনার জায়গা কি কম ছিল? কালকেই তো আমরা ওদের বলছিলাম যেতে পারি, কিন্তু কেন যাব এই মুহূর্তে এই শব্দ বন্ধ হইতে হচ্ছে বাংলার রাজনীতির, বাংলা কেন গোটা দেশের রাজনীতির সবচেয়ে গুরুতর একটা ইস্যু। কালকেই দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, যাননি, শেষ মুহূর্তে, কিন্তু যাবেন না সেটাও বলেননি। এবার দেখুন, কালকেই সংসদে মালদা মুর্শিদাবাদের প্রসঙ্গটা তোলেন নিশিকান্ত দুবে। আচ্ছা, এই যে দুটো ঘটনা মধ্যে কোথাও গিয়ে কি একটা যোগসূত্র রয়েছে? একে কি সমাপতন বলবেন এই দুটো ঘটনাকে, নাকি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তো তার ইস্যু লাগবে, ওই জন্য তাকে এই ইস্যুটা দিয়ে ওয়েলকাম করতে চেয়েছিল বিজেপি? খেয়াল করে দেখুন, বিজেপির বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র রাজনীতিক যিনি এই সংসদে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন। আজ না, সেই 2005-এর 4 আগস্ট অনুপ্রবেশ নিয়ে আলোচনা চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, অনুমতি দেননি, চেয়ারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন মমতা। এবার
চেয়ারে অবশ্য তখন সোমনাথবাবু ছিলেন না, তখন চরণজিৎ সিং অটওয়াল ছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রশাসিত অঞ্চল করা বা বাংলা ভাগ করার দাবি কিন্তু জানাননি, তিনি অন্য বক্তব্য রাখতে চেয়েছিলেন, কিন্তু নিজের বক্তব্য রেকর্ডও করাতে পারেননি। এই দুটো বিষয় বাদ দিলে তার সেদিনের অভিযোগের সাথে নিশিকান্তের আজকের অভিযোগের তফাৎ কিন্তু খুব বেশি নেই, খেয়াল করে দেখুন। কিন্তু রাজনীতিতে তো এখন বিপরীত মেরুতে রয়েছে নিশিকান্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি অনুপ্রবেশের অভিযোগ তুললে নিজের সরকারের দিকেই তো আঙুল তোলা হয়ে যাবে, তাই না? তাই সেদিন তার পক্ষে যেটা সম্ভব ছিল আজ তো তা হয় না। আসলে অবস্থার বদলের সঙ্গে সঙ্গে না গোটা বিষয়টা উল্টো হয়ে যায়। খেয়াল করে দেখুন, এই ধরুন একটা চেয়ার, এবার যিনি শাসক তিনি এই পাশে থাকবেন, বিরোধী যখন তিনি এ পাশে থাকবেন। শাসকের যেটা ডান হাত, বিরোধীর সেটা বাঁ হাত, মুখোমুখি তারা থাকেন। এবার যখন উল্টে যায় পরিস্থিতিটা, বিরোধী যখন এ পাশে চলে যান শাসক হয়ে যান, আর যখন শাসক এ পাশে চলে এসে বিরোধী হয়ে যান, তখন বিরোধীর ডান হাতটা শাসকের বাঁ হাত হয়ে যায়, অবস্থার বদলে যায়। এটাই হচ্ছে মজা, জানেন তো? ঠিক সেম জিনিস হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও। তাই তৃণমূল নেতারা এখন কিন্তু আর এই সমস্ত দিকে আঙুল তোলেন না, কারণ সেটা নিজেদের দিকে আসবে। তাই বিএসএফের দিকে ঘুরিয়ে দেন, নিউট্রাল, কারোর কিছু বলার নেই, একটু ঘুরিয়ে কেন্দ্রের দিকে আঙুল তোলা হলো আর কি। 21শে জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনাদের মনে আছে? বাংলাদেশের কেউ যদি পশ্চিমবঙ্গের দরজায় কড়া নাড়েন তাহলে তিনি আশ্রয় দেবেন। এ নিয়ে গত কয়েকদিনে কম জলঘোলা হয়নি, অনেক রকম জলঘোলা হয়েছে, এমনকি বাংলাদেশ থেকেও প্রতিক্রিয়া এসছে। এ সমস্ত রাজনৈতিক, কূটনৈতিক, পররাষ্ট্রীয়, এরকম বিভিন্ন রকম ইস্যু টিস্যু হয়েছে, সেগুলো থাকবে। এগুলো নিয়ে আমরা আমাদের নিজেদের রাজ্য, নিজেদের দেশের বাইরে আর ভাবতে পারছি না। এখানেই ইস্যু এত, বাইরেটা নিয়ে পরে ভাববো। দেখুন, এই সমস্ত কিছু হওয়ার পরেই কিন্তু সুকান্ত মজুমদারের প্রস্তাবটা এসেছিল সামনে, আর সুকান্ত মজুমদারের প্রস্তাব আসার পরদিনই নিশিকান্ত দুবের দাবি। সুকান্ত মজুমদার উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে এখানকার একটা উত্তরবঙ্গের একটা উন্নয়নের ভাগাভাগি, এরকম একটা যোগাযোগ, এরকম একটা পরিকল্পনা দিলেন। আর পরের দিনই নিশিকান্ত দুবে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দাবি তুলে বসলেন। একজন মাথার দিকটা ধরলেন, একজন গলা চিপে ধরলেন। এবার এই ঘটনাগুলোর মধ্যে কি একটা প্যাটার্ন, মানে যোগসূত্র দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল, যত ভাঙবে তত শাসন করা সুবিধা হবে। খেয়াল করে দেখুন তো, দেখুন এটা তো সব ছোটোবেলার থেকে যখন ওই বিভিন্ন পড়াগুলো করতেন সবাই পড়েছেন, আমিও পড়েছি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। সেটা যত ভেঙে দেওয়া যাবে তত দুর্বল হবে, মোদ্দা কথা তো এটাই। দিল্লিতে গিয়ে বঙ্গভবনে বসেই তাই এই বঙ্গভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বুঝতে পারছেন এই গোটা পরিকল্পনা, গোটা উদ্দেশ্যটা, এটা তো কোথাও গিয়ে তাকে, মানে বাংলাকে সামনে রেখে তাকে দুর্বল করে দেওয়া, ক্ষীণকায় করে দেওয়া তার চেষ্টা, তাই না? যত ছোট জায়গা হবে শক্তি কমবে, সাংসদ কমবে, গুরুত্বও কমবে। নীতি আয়োগের বৈঠকে তার বক্তৃতায় এই কথাটাও কি তিনি তুলে ধরবেন নাকি? ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল। We strongly condemn this attitude. Divide Bengal means divide our country India. We don't support this. এক ভাগ না, অনেক ভাগের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অনেকগুলো বিয়োগের অঙ্ক এবং তার মধ্যে অনেকগুলো যোগের অঙ্কও রয়েছে। রাজনৈতিক যোগ, অর্থনৈতিক যোগ, ভৌগোলিক যোগ। কিন্তু সেই যোগগুলো
মানে লাভটা অন্য কেউ নিতে চাইছে, ওই জন্য মাইনাস বিয়োগ ক্ষতির পার্টটা বাংলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা বলে তার তীব্র নিন্দা করছেন তিনি। দেখুন, উনি অত্যন্ত বিচক্ষণ রাজনীতিক, ফলে এই গোটা পরিকল্পনাটা মানে পরিকল্পনার মানচিত্রটা তার বুঝতে অসুবিধা হচ্ছে না। চোখের সামনে তিনি এই যাবতীয় মানচিত্র একদম পরিষ্কার ঝকঝকে দেখতে পাচ্ছেন, স্পষ্ট দেখতে পাচ্ছেন। কিন্তু মুশকিল হচ্ছে এই চক্রান্ত যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আর কি, সেটা তার চোখে যত স্পষ্ট হচ্ছে বাংলার মানচিত্রটা ততই ঝাপসা হচ্ছে। আর বাংলার মানচিত্রটা যতই ঝাপসা হচ্ছে ততই কালনেমি অবতারে পরিণত হচ্ছেন ওই অনন্ত মহারাজ। সবাই তো বলে না, ওই আশায় বাঁচে চাষা, এটা যেরকম সত্যি কথা, তার থেকেও বড় কথা হচ্ছে ওই ঘোলা জলে মাছ ধরার জন্য অনেকে ওয়েট করে, জানেন তো। এই অনন্ত মহারাজ হচ্ছেন সেই জন, গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা। এবার রাজবংশী ভোটের আশায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল বিজেপি, কিন্তু মুশকিল কি, এদের তো গেরুয়া উত্তরীয় পুড়িয়েছে, কিন্তু ভেতরে সেটা তো অন্য, নিজের মতো। এবং সেই উত্তরীয় কখন কিভাবে ব্যবহার করবে সেটাও তার নিজের ইচ্ছে মতো। মোদ্দা কথা, যা তার দাবি ছিল সেই দাবির ছেড়ে এক পা নড়েনি অনন্ত। এবং মাঝখান থেকে কোচবিহারে বিজেপি হেরে গেছে, খেয়াল করে দেখুন। তারপরে দেখছিলাম, জানেন তো, যে কোচবিহারে গিয়ে অনন্ত মহারাজের সাথে দেখা করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানিয়েছিলেন কি, আমাদের বলা হয়েছিল সৌজন্য সাক্ষাৎ, সেটা যাই হোক। এত দেখা সাক্ষাতের পরেও অনন্ত কিন্তু বদলাননি, এটা সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ও খেয়াল করছেন। এরকম লোকজন যারা ঠিক একদম মানে বহিরঙ্গে বদল হলেও অন্তরে অন্তরে একদম একনিষ্ঠ থাকে, তাদের নিয়ে ঘর করা কিন্তু খুব জটিল। সময় মতো আবার যথারীতি কখন তার নিজের জায়গায় ফিরে যাবেন, কোচবিহারের দাবি তো তিনি আবার তুলে দিয়েছেন। এও দাবি করেছেন প্রধানমন্ত্রী নাকি কোচবিহারকে আলাদা রাজ্য করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়ে বসে আছেন। খেয়াল করে দেখলেন, অনন্ত মহারাজের মুখে একদম সরাসরি প্রধানমন্ত্রীর নাম, এবং প্রধানমন্ত্রীর নাম করে দাবি। একসঙ্গে বিজেপি আর তৃণমূল দুপক্ষকেই কি অসাধারণভাবে ফ্যাসাদে ফেলছেন এই অনন্ত মহারাজ, দেখে তুমি মহারাজ ধন্য আজ বলতে ইচ্ছে করছে। জানেন তো, এই বিজেপি নেতাদের এর মানে এই মহারাজের দাপটে বা মহারাজের চালে বিজেপি নেতাদের দক্ষিণবঙ্গে প্রশ্নের মুখে পড়তে হবে। তাদের সাংসদ কেন বাংলা ভাগের কথা বলছেন, আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিজের জেলায় প্রশ্নের মুখে পড়তে হবে কেন তিনি কোচবিহারে থেকে বাংলার মন্ত্রিত্ব করছেন। কোচবিহার তো বাংলার অংশ নয়, কারণ অনন্ত মহারাজ বলে দিয়েছেন আলাদা। এবং ভুলে গেলে চলবে না, কোচবিহারে বিজেপির আর কোনো দায় নেই। নিশীথ প্রামাণিক হেরে গেছেন, এবার তৃণমূল জিতেছে। অনন্ত মহারাজের জেলায় জেতা যে কত বড় ঠেলা, ওখানকার সাংসদ কি এখন টের পেতে শুরু করেছেন? জগদীশ বসুনিয়া এখনও না যদি পেয়ে থাকেন, আমার ধারণা কয়েকদিন পর থেকে ঠিক টের পাবেন। অমিত শাহ, তাকে আমি বলেছি, সেও বলছে যে দেখতে হ্যাঁ। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে এই রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। আরে ভাই, উত্তরবঙ্গ তো বাংলা নয়, অ্যাক্সেশনের মাধ্যমে ভারতের সঙ্গে সামিল হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল হয় নাই, ওয়েস্টবেঙ্গলের সঙ্গে সামিল হয় নেই, ওদের জ্ঞান থাকা উচিত। যা দেখছি হেমন্ত, অনন্ত, সুকান্ত, এই যা জটিলতা তৈরি হয়েছে, এর অন্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। এইরকম একটা মানে ভাগাভাগির অনন্ত বিতর্কের মধ্যে নীতি আয়োগের বৈঠক হচ্ছে কার, সেখানে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন। তিনি নিজে আবার আদিবাসী, আবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সেই আদিবাসীদেরই তো বিলুপ্ত হওয়ার ভয় দেখাচ্ছে নিশিকান্ত দুবে। এবার তিনি জোর গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কি বলতে পারবেন ওই ভয়টা অমূলক? মানে হেমন্ত সোরেন যাচ্ছেন তো বটে, দাঁড়াবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, তার মতোই তিনি যোগও দিচ্ছেন। সুতরাং
ইন্ডিয়া ঐক্যের মধ্যে তাদের একটা আলাদা ঐক্য হয়েছে, এটা তো মনে করা যেতেই পারে, কিন্তু বক্তব্যের জায়গায় সেখানে তো এক বক্তব্য, মানে ওই ভয়টাকে অমূলক বলে উড়িয়ে দেওয়াটা হেমন্ত সোরেনের পক্ষে সম্ভব হবে না। আর সেটা যদি তিনি না পারেন, তাহলে তো আবার কোথাও গিয়ে ওই নিশিকান্ত দুবে যে অভিযোগ তুলেছেন, এই ভয়ের পেছনে মূল কারণ তো পশ্চিমবঙ্গ সরকার, সেই সরকারেরই শীর্ষ বা নেত্রী, শুধু না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি দাঁড়ালো? দুজনে তো মুখোমুখি দাঁড়িয়ে গেলেন। তার মানে ইন্ডিয়া জোটে স্বার্থের সংঘাত তো অনিবার্য। লাগালো কে? বিজেপি। এবার মমতা বলছেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি সব বিরোধীর দাবি নিয়ে সরব হবেন। হেমন্ত যখন নিরাপত্তা চাইবেন, হেমন্ত যখন আদিবাসীদের জন্য নিশ্চয়তা চাইবেন, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, তখন তিনি সুর মেলাতে পারবেন, সেই দাবির সঙ্গে গলা মিলিয়ে একই দাবি তুলতে পারবেন। অবশ্য বিরোধীদের কথা যদি তিনি বলেন, অন্য সব বিরোধীদের, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় এটাও তো চাইবেন যে সব বিরোধী তার জন্য সরব হন। কিন্তু যে অভিযোগ বিজেপি তুলেছে, তার বিরোধিতায় ইন্ডিয়া জোটের নিঃশর্ত সমর্থন কি মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন? এই প্রশ্নের উত্তরটা খোঁজাই এই মুহূর্তে সব থেকে জরুরি। আর সেই খুঁজতে গেলে কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষে ছিলেন শ্রীকৃষ্ণ, আপনারা জানেন। যুধিষ্ঠিরের মুখে শেষ হাসি ফোটাতে পার্থসারথীর যে কী অবদান ছিল, সেটাও আপনারা জানেন, মহাভারতে লেখা আছে। এবং মহাভারতেই লেখা আছে, একটুর জন্যে নাকি টেকনিক্যাল গণ্ডগোল করে ফেলে শ্রীকৃষ্ণকে দলে পাননি দুর্যোধন। ওই কুরুক্ষেত্রের ময়দানে যখন দুদলের মহড়া নিচ্ছিল, তার আগে কৃষ্ণের কাছে অর্জুন আর দুর্যোধন দুপক্ষেরই অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। কৃষ্ণ একটা কন্ডিশন দিয়েছিলেন, কন্ডিশন অ্যাপ্লাই, বলেছিলেন তিনি ঘুম থেকে ওঠার পর চোখ খুলে যাকে প্রথম দেখবেন, তার হয়ে কুরুক্ষেত্রের ময়দানে নামবেন। এবার দুর্যোধন বসেছিলেন কৃষ্ণের মাথার কাছে আর অর্জুন পায়ের কাছে। কৃষ্ণ চোখ খুলে অর্জুনকেই সরাসরি দেখেন, বাকিরা তো হিস্ট্রি, ইতিহাস। এবার হরিয়ানার কুরুক্ষেত্র থেকে দিল্লির দূরত্ব 165 কিলোমিটার। এই দূরত্বটাতেই ঠিক হয়ে যাবে যে এই বিরোধীদের ইন্ডিয়া ঐক্যের এই মুহূর্তে যা সংখ্যা 235, সেই সংখ্যাটা আগামী দিনে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে। ভাবছেন কেন বলছি? বুঝিয়ে বলি। দেখুন, কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল সহ এই জোটের সাংসদ সংখ্যা, এই ইন্ডিয়া ঐক্য জোটের সংসদ সংখ্যা 235 এখন পর্যন্ত। এবার এরা মোটামুটি আমরা যা দেখছি যে বিভিন্ন রকম ধাক্কি হচ্ছে, কিন্তু ওই সুজন সেজে তেঁতুল পাতায় নজরের মতো করে কোনো রকম আটাআটি করে বসে আছেন তো বটে, থাকবেন কতদিন? কারণ 235 - 29 হওয়ার একটা সূক্ষ্ম সম্ভাবনা তো এখনই খোলা চোখে দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি চলে গেলেন, তখনই তো বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে একটা সংশয়, কোথাও কোনো গোকুলে বাড়ছে। জানেন তো, এই তৃণমূলের 29 জন সাংসদ আগামী দিনে বিরোধী জোটের হয়েই সংসদে গলা ফাটাবেন, বিভিন্ন রকম ক্ষেত্রে ইস্যুভিত্তিক সমর্থন যোগাবেন, নাকি আবার ওয়াকআউট করবেন বা চুপচাপ বসে থাকবেন, এগুলো সবই কিন্তু ভবিষ্যতের গর্ভে, কোনোটাই নিশ্চিত নয়। এটা শুধু এই মুহূর্তে বোঝা যাচ্ছে। এবং বর্তমান যেটুকুনি বোঝাচ্ছে, তাতে কিন্তু রাহুল গান্ধীর কপালে চিন্তার ভাঁজটা চওড়া হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। 21 জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করেই দিয়েছিলেন যে লোকসভা ভোটে বিজেপির ধাক্কা খাওয়ার বা বিজেপিকে ধাক্কা দেওয়া দুজন প্রধান কারিগরের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর অখিলেশ যাদব। রাহুলের নাম নেই।
আর নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে কিন্তু বুঝিয়ে দিলেন, কংগ্রেস যতই নিজেকে জোটের বড় দাদা মনে করুক, তৃণমূল নিজের বেছে নেওয়া রাস্তাতেই নিজে চলে, কারোর হাত ধরে না, কারোর দেখানো রাস্তায় না। নাহলে দেখুন, যে বৈঠকটা অধিকাংশ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বয়কট করেছেন, সেই বৈঠকের আমন্ত্রণ কেন রক্ষা করবেন বাংলার মুখ্যমন্ত্রী? এই প্রশ্নগুলো উঠবে, জানা উত্তর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়েছেন, পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে নীতি আয়োগ থেকে ফোনটা যেহেতু আগে এসেছিল, তাই তিনি বৈঠকে যোগ দিচ্ছেন। শ্রীকৃষ্ণ চোখ খুলে প্রথম তাকে দেখেছিলেন বলে কুরুক্ষেত্রে তাকে পাশে পেয়েছিলেন অর্জুন, আর নীতি আয়োগ থেকে ফোনটা আগে এসে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে থাকছেন। কি মনে হচ্ছে, কুরুক্ষেত্র আর দিল্লির মধ্যে বা দাপর আর কলিযুগের মধ্যে আদৌ কোনো ফারাক আছে, নাকি যুগে যুগে মিলটা ঠিক থেকেই যায়? আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। বাকি আর রইল কি? যাবেন, থাকবেন, বলবেন, প্রতিবাদও করবেন, আর কিছু বাকি থাকে? হারানো সুর সিনেমায় উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন, আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে। এই নীতি আয়োগের বৈঠককে ঘিরে ইন্ডিয়া জোট আর তৃণমূল কংগ্রেসের দুটো পথ দুটো দিকে তার মানে বেঁকেই গেল। আর বেঁকেই যখন গেল, তখন ফলাফলটা একটু আঁচ করার চেষ্টা করি। দেখুন, নীতি আয়োগের বৈঠক বয়কটের প্রস্তাব কে দিয়েছিলেন? ডিএমকে নেতা, ওই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। সিদ্ধান্ত গ্রহণ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, কর্ণাটকের সিদ্ধারামাইয়া, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, পাঞ্জাবের ভগবত মান আর হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সিদ্ধান্ত মানছেন না কজন? দুজন মুখ্যমন্ত্রী, এক ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, আর দ্বিতীয়জন আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ব্যাপার আর কি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছে বলেছেন, ইন্ডিয়া জোট যে নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে, এই বার্তাটা যদি তার কাছে আগে ভাগে এসে পৌঁছতো, তাহলে তিনি বৈঠকে যোগ দেওয়ার বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতেন। হয়তো আগে জানলে তিনি বৈঠকটা বয়কটও করতে পারতেন, কিন্তু যেহেতু ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত তিনি আগে জানতে পারেননি, আর যেহেতু তিনি নীতি আয়োগের আমন্ত্রণ গ্রহণ করেছেন আগে, সেহেতু তিনি বৈঠকে যাচ্ছেন, মানে তিনি কথার খেলাপ করছেন না। আচ্ছা, একটা কথা বলুন, নীতি আয়োগের বৈঠক হবে এটা অনেক আগেই ঠিক ছিল, কিন্তু এই যে বয়কট করা হবে, মানে ইন্ডিয়া ঐক্য যে নীতি আয়োগের বৈঠক বয়কট করবে, তার কারণটা কি? সেটা কবে ঠিক হয়েছে? এই কারণটা তো বাজেটে বৈষম্যের প্রতিবাদ। কেন অন্ধ্র আর বিহারমুখী বাজেট হয়েছে, তার প্রতিবাদে তো এই বয়কটটা করা হয়েছে। সুতরাং আগে তো বাজেট পেশ হবে, তারপর তো সিদ্ধান্ত। আগে রাম রাজা হবে, তারপর তো সীতার পাতাল প্রবেশ, তাই না? আচ্ছা, আরও একটা জিনিস, তৃণমূল নেত্রীর কাছে না এই টাইমে খবর পাওয়ার না পাওয়ার একটা অসাধারণ রাজনীতিক টুইস্ট আছে, জানেন তো? প্রত্যেকটা ক্ষেত্রে এই জায়গাটা মানে পুরো পরিস্থিতিটা বদলে দেয় আগে টাইমিংটা। কেন বলছি? খেয়াল করে দেখুন, প্রথম যখন এই জোটটা দানা বাঁধছিল, এই ইন্ডিয়া ঐক্য, সামনে কি ছিল? রাষ্ট্রপতি নির্বাচন। সেখানে এই ইন্ডিয়া ঐক্যের কে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কে তাদের প্রার্থী হবেন, ঠিক করেছিলেন মুখ্যমন্ত্রী যশবন্ত সিনহা, তাকে প্রার্থী করা হয়েছিল। এবার যখন বিজেপি গিয়ে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে দেওয়া হলো, তখন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? তিনি যদি আগে জানতেন দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করা হচ্ছে, তাহলে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেন। ওই আগে জানা এবং জানলে পুনর্বিবেচনা, এই বক্তব্যের মধ্যেই তখনকার মতো ইন্ডিয়া ঐক্য শেষ। তারপরে তো ওই জগদীপ ধনকরের সময় উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অংশ না নেওয়ার ব্যাপারটা তো
ইতিহাস। আচ্ছা, তৃণমূল নেত্রী নিশ্চয়ই জানেন এই যে তিনি জোটের সিদ্ধান্ত না মেনে বৈঠকে যাবেন, তাতে তার দলকে বিরোধী জোটের অন্দরে অনেক প্রশ্নের মুখে পড়তে হতে পারে। তিনি নিশ্চয়ই জানেন তার এই সিদ্ধান্তের ফলে অন্য বিরোধী দলগুলো তৃণমূলকে সন্দেহের চোখে দেখতে পারে এবং ভবিষ্যতে ইন্ডিয়া জোট নিজেদের সাংসদ সংখ্যা 235 থেকে 29 বাদ দিয়ে 206 বলে ভাবতে পারে। এরকম পরিস্থিতি তো সেই রাষ্ট্রপতি নির্বাচন থেকে বারে বারে হয়েছে, ফলে সেটা যদি ভাবে তাদের দোষ দেওয়া যাবে। এবার তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন? শুধু ওই কথা দিয়ে ফেলেছেন বলে, নাকি তিনি জানেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে তিনি যদি বাংলার বকেয়া টাকা আদায় করে আনতে পারেন তাহলে দুটো লাভ। এক, তাতে বাংলার মানুষের কাছে প্রচার করা যাবে বিজেপি অন্যায়ভাবে রাজ্যের প্রাপ্য এতদিন আটকে রেখেছিল, সেটা তিনি লড়াই করে আদায় করে আনলেন। বাংলার প্রাপ্য বুঝে নেওয়ার জন্য এখনও তিনি এক এবং একমাত্র ভরসা, একমেব দ্বিতীয়াম। আর দ্বিতীয় বার্তাটা তিনি দিতে পারবেন তার নিজের দলকে। তৃণমূলের ভেতরে নিশ্চয়ই বার্তাটা পৌঁছে যাবে। জানেন তো, যতই 100 দিনের কাজের টাকা আদায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যে গেলেন দিল্লিতে যন্তর মন্তর বিভিন্ন জায়গায় ধর্ণা দিলেন, তারপর কলকাতায় রাজভবনের সামনে ধর্ণায় বসলেন, বা সংসদে কেন্দ্রীয় সরকারকে যতই তিনি তুলোধনা করুন, আসল কাজটা তিনি করতে পারেননি। করলেন কে? না, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে পারবেন ধারে আর ভাড়ে উত্তরসূরির থেকে তিনি এখনও অনেক এগিয়ে। যতই রাজনৈতিক বিরোধিতা থাক, তার যুক্তির কাছে ওই কেন্দ্র যে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে, টাকা দিতে রাজি হয়েছে, এটা তিনি বলতে পারবেন জোর গলায়, তাই না? সোজা সবটা অঙ্ক। মুখ্যমন্ত্রী বলেছেন বাজেটেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে, তারপরেও তিনি বৈঠকে যোগ দিচ্ছেন একটাই আশায়, বাংলার হয়ে প্রতিবাদটা তিনি রেজিস্টার করাতে চান, নথিভুক্ত করতে চান। অর্থাৎ এতদিন অভিষেক যে প্রতিবাদ করেছেন ওই সংসদের ভেতরে, সংসদের বাইরে, দিল্লির রাস্তায়, সেগুলো যথেষ্ট নয়। তার প্রতিবাদটাই এক এবং একমাত্র আসল প্রতিবাদ। मैंने बोला कि अगर इसको बारे में एक कोऑर्डिनेशन होगा तो अभी हमारा पता चलता है, लेकिन उसका पहले हम डिसीजन करके हमारा स्पीच भेज दिया और मीडिया में देखा हम 2 दिन पहले आफ्टर बजट, ये हक है उसको कहने का कि आफ्टर बजट दे हैव सीन दे आर डिफरेंट, आफ्टर बजट आई हैव सीन आल्सो यू आर डिफरेंट, बट बिकॉज ऑफ द ग्रेटर इंटरेस्ट सामने आया, इसको तो भाव देना चाहिए। I will speak not only for me, I will speak for all of about all Indian alliance and other state also if they ruling party, but they are also different. যেতে পারি কিন্তু কেন যাব কিন্তু যাব না, এই দোলাচলের চিত্তহীনতায় মমতা ব্যানার্জি আনপ্রোটেস্ট বাকিরা সবাই মিলে ঠিক করলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন না। আর ঠিক সেই সময়তে নীতি আয়োগের বৈঠকে কখনো যাননি যে মমতা, তিনি ঠিক করলেন তিনি নাকি অনপ্রোটেস্ট নীতি আয়োগের বৈঠকে যাবেন। এটা না বোঝার কোনো কারণ নেই। এখানে মমতার হাজিরা আসলে কোনো না কোনোভাবে মোদিজির কাছে একটা সদর্থক বার্তা দেওয়ার জন্য যে আমিও কিন্তু সাইডে আছি। যেতে পারি কিন্তু কেন যাব, দোলাচল কালকে আমরা বলছিলাম। এবার সুজন চক্রবর্তী বললেন যে এই যেতে পারি কিন্তু কেন যাব দোলাচলকে শেষ পর্যন্ত কাটিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলেন, এই যে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বলে ঠিক করেছেন, এর মধ্যে দিয়ে তিনি নরেন্দ্র মোদীকে পাশে আছি এই বার্তাটা দিচ্ছেন। দেখুন, তিনি যত ইচ্ছা মনে করুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে স্পষ্ট বলে দিয়েছেন যে এই যাত্রায় তার সাথে প্রধানমন্ত্রীর আলাদা করে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য তিনি নাকি আলাদা করে সময় আদৌ চানইনি। অর্থাৎ যা বলার তিনি নীতি আয়োগের বৈঠকেই বলবেন এবং সেটা নথিভুক্ত করাবেন। প্রধানমন্ত্রীর সাথে আলাদা বৈঠক না হলেও তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকটা সেটা কিন্তু আজকেই সেরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লিতে পৌঁছানোর পরেই তৃণমূল নেত্রী কিন্তু তার দলের সাংসদদের সাথে বসে পড়ে বৈঠক সারতে। তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া বলেছেন যে তাদের সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য সাক্ষাৎ সেরেছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, তৃণমূল সাংসদদের সাথে সৌজন্য সাক্ষাৎটা এই দিল্লিতে গিয়ে কেন সারতে হবে তৃণমূল নেত্রীকে? ওইটা করতে তিনি যাচ্ছেন। বিশেষ করে 5 দিন আগেই যখন 21শে জুলাইয়ের মঞ্চে সবার সঙ্গে যখন তার দেখা হয়ে গেছে, তাহলে আবার এত দ্রুত বারবার ঘন ঘন এরকম সৌজন্য দেখানোর প্রয়োজন পড়ছে কেন? এটাও তো প্রশ্ন উঠবে, তাই না? নাকি আমাদের আন্দাজটাই ঠিক? দিল্লিতে তৃণমূল সাংসদদের সাথে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত যাই হোক না কেন, সংসদে তৃণমূল নিজের মতে নিজের পথে চলবে, ওই কংগ্রেসের ছাতার তলায় তারা থাকতে রাজি নয়। দেখুন, আঞ্চলিক দলগুলো যে নিজেরাই নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে, এটাও তো একটা বার্তা। এই বার্তাটাই কি আকবর রোডে কংগ্রেসের সদর দপ্তরে পৌঁছে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যাবতীয় বক্তব্য, যাবতীয় কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। বঙ্গভবনে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী যেটা করলেন সেটার মধ্যেও কিন্তু এই রকম আরেকটা বার্তা খুব স্পষ্ট। মুখ্যমন্ত্রী গেছিলেন দিল্লির আইপি এস্টেট, এটাও বার্তা। আবগারি দুর্নীতি মামলায় ওই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে কংগ্রেস কিন্তু এখনও খুব ঝেড়ে কাশেনি, কারণ ওই দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসই সব থেকে বেশি সোচ্চার ছিল। আর দিল্লির রাজনীতিতে এখনও কংগ্রেস আর আপ তারা মোটামুটি ওই চিরশত্রুর পর্যায়ে পৌঁছে গেছে। ওপরতলায় নেতারা জোট করতে পারেন, কিন্তু দিল্লির 7টা আসনেই এদের মধ্যে মারামারির সুযোগে বিজেপি বেবাক জিতে গেছে। এবার এই আইপি এস্টেটে তো কেজরিওয়ালের বাড়ি, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্ডিয়া ঐক্যের বাকি শরিকদেরও একটা বার্তা দিলেন। বোঝাতে চাইলেন কি, যে দেখো ভোট মিটে গেছে, কংগ্রেস কেজরিওয়ালকে ভুলে গেছে, সে জেলে, শরিকদের কথা কংগ্রেসের আর মনে নেই। তার মানে আঞ্চলিক দলগুলোকে নিজেদের ভালো নিজেদেরই বুঝতে হবে। কেউ বড় দাদা সাজতে পারে, কিন্তু আসল সময় দাদার দেখা পাওয়া যাবে না। এবং এমন একটা সময় সবারই কিন্তু এটার পরিস্থিতিটা আসতে পারে, কারণ এজেন্সির শনি সেটা কিন্তু প্রায় সবার কপালেই নাচছে। আজকেই সেটা আবার বিজেপি মনেও করে দিয়েছে, জানেন তো। এটা এবারে কি অদ্ভুতভাবে রাজনীতিতে সমস্ত কিছু কাকতালীয়ভাবে একটার সাথে একটা মিলে যায় না। এবং এই টাইমিংগুলো সোজা বাংলায় যাকে বলে একদম খাপে খাপ আর কি, এটা সহজে হয় না, ওই রাজনীতিতেই একমাত্র হয়। সংসদে সৌমিত্র খা নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ গ্রেফতারের দাবি তুলেছেন। এবার 2 দিন আগে সব কিছুরই একটা প্রেক্ষাপট থাকে। 2 দিন আগে বাজেটের জবাবি ভাষণে সৌমিত্র খায়ের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছিলেন অভিষেক। সেই বক্তব্য ধারা বিবরণীর থেকে বাদ যায়, কিন্তু আজ সৌমিত্র খাঁ ভেতরের জ্বালাটা নিশ্চয়ই তিনি বার করলেন, কিন্তু বার করলেন যে কথাটা বলে সেটা কিন্তু সংসদের ওই বইতে নথিভুক্ত করিয়ে নিলেন। অভিষেকের সংস্থা দুর্নীতি করেছে, অভিষেককে গ্রেফতার করা হোক, এটা কিন্তু তার এই দাবিটা নথিভুক্ত হয়ে গেল। मैंने अभिषेक बंदोपाध्याय के बोलेंगे लिप्स एंड बाउंड्स में जो 100 करोड़ का एटाशो ईडी के साथ, वो किसका मालिक है, इसका जवाब देना चाहिए, इसका जवाब देना चाहिए। पहले इन्वेस्टिगेशन करिए, अभिषेक बंदोपाध्याय का इन्वेस्टिगेशन करिए, कितना घोटाला किया है। 5000 करोड़ घोटाला किया अभिषेक बंदोपाध्याय, इसको अरेस्ट होना चाहिए, मैं मांग करता हूँ, रखता हूँ। উচ্চ স্বরে যদি না বলে, লোকে তো বুঝতে পারছে কে কার সঙ্গে যোগাযোগ রাখছে। সেগুলো গা থেকে তুলতে গেলেও তো লোককে জোরে জোরে বলতে হয়। আমি পরিষ্কার বলছি, এগুলো একটু জোরে জোরে না বললে দলের মধ্যে ভুল বোঝাবুঝিতে পড়ে যাচ্ছে। এগুলো জোরে জোরে বলতে হবে, না হলে কে কোথায় সবাই ওর পার্টিরই লোকে নানা রকম সব অনুমান টনুমান করছে। বাবার জমিদারি গ্রেফতার করতে হবে। ছেলেটা ভালোভাবে পার্লামেন্টে বলছে, চুপ করিয়ে দিচ্ছে, মোদি সাহেবকে হাঁ করিয়ে দিচ্ছে, যে অন্যায়গুলোর কথা বলছে। স্পিকার যখন বলছে আগেকার কথা জিএসটি, তখন বলছে মোগল যুগ আগেকার নয়, অন্য অন্য যে আপনি নাম চেঞ্জ করছেন আগেকার না।
এমার্জেন্সি আগেকার না, এখনকার জিএসটিটা আগের হয়ে গেল। এই যে কথা বলা, চোখে চোখ রেখে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে এবং তাকে কুর্নিশ জানাই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি অভিযানের দিনে যা জটিলতা, যা অস্বস্তি, তার মধ্যেই কিন্তু এ রাজ্যে যে একদম কিছু হচ্ছে না, সব কিছু দিল্লিতে হচ্ছে এরকম কিন্তু না। এখানে বিজেপি তারা সিএসসির মাসুল বৃদ্ধির প্রতিবাদে ভিক্টোরিয়া হাউস অভিযান করেছিল, সিএসসির সদর দপ্তরে। এবার সেখানে অবশ্য তার বাইরে কিছু হয়নি। পরের অভিযানটার দিন ঘোষণা করা হয়েছে যে আপাতত কিছুদিনের জন্য বিরতি, দেখা হবে মাসুল কমে কিনা এই তাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, ঘেরাও করার পরিপ্রেক্ষিতে। তাতে যদি না কমে তখন তারা বিদ্যুৎ ভবন অভিযান করবেন। এবার সিএসসি বিদ্যুতের মাসুল বাড়িয়েছে, তাই জন্যে বিদ্যুৎ ভবন অভিযান করে কি করে দাম কমবে, এটা নিয়ে যার ভাবনা তারা ভাবুন। আমরা শুধু একটা জিনিস জানি, যেখানে খুশি অভিযোগ হোক, যেখানে খুশি অভিযান হোক, দামটা কমলেই হলো। কারণ বিদ্যুতের মাসুল বৃদ্ধি মানে বাড়তি খরচ, আর সেই খরচ তো আমাদের মতো মধ্যবিত্তর পকেটের ওপরেই চাপ দেবে। আমরা সামলাই কি করে বলুন তো? হ্যাঁ, সামলানোর একটাই রাস্তা আপনার আমার কাছে, অন্য খরচ কাটছাট করে। কিন্তু খরচ যাই হোক, যতই বাড়ুক, কোনো পরিবার অন্ন, বস্ত্র, বাসস্থান আর শিক্ষা, এই চারটে খরচে অন্তত বাঙালি কখনো কার্পণ্য করে? বেঁচে থাকার জন্য খাদ্য দরকার, সবার দরকার, মাথা গোজার জন্য ছাদ দরকার, পরনের কাপড়টাও দরকার। কিন্তু বাঙালির জন্য সন্তানের শিক্ষা দীক্ষাটা, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, মধ্যবিত্তের জীবনচক্রের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনার বাড়ি যদি ওই পশ্চিম মেদিনীপুরের ডেবরার নিচপপন গ্রামে হয় না, তাহলে আপনি নিশ্চয়ই জানেন, আপনি না চাইলেও আপনার ওই শিক্ষার জায়গাটায় ঢেঁড়া পড়ে গেছে। কারণ আপনার গ্রামের স্কুলে তালা ঝুলছে, তালা পড়েছে। কেন পড়েছে? গ্রামের স্কুলে মাস্টার নেই, বন্ধ। নিচপপনের পরমহংস জুনিয়র হাই স্কুল গত 6 মাস ধরে বন্ধ রয়েছে একজন মাস্টারের অভাবে। গ্রামের স্কুলে ক্লাস 8 পর্যন্ত ক্লাস হতো, 9 করেও বেশ কিছু ছাত্র পড়তো। সেই ছাত্রদের পড়াশুনো আপাতত বন্ধ। দেখুন, একটা স্কুল বন্ধ হয়েছে, এটা শুনে আপনি বলতেই পারেন এমন কি একটা স্কুল, তো আমরা কি বন্ধ হতে কম দেখেছি নাকি? আমাদের রাজ্যে তো কত কিছু বন্ধ দেখেছি। এ রাজ্যে শিক্ষক নিয়োগ বন্ধ হতে দেখেছি, এ রাজ্যে ডানলপ বন্ধ হতে দেখেছি, জেসফের মতো কারখানা বন্ধ হতে দেখেছি, ট্রাম বন্ধ হয়ে যাওয়ার পথে রয়েছে। কিন্তু দেখুন, বাকি সব কিছু বন্ধ হওয়া আর একটা স্কুল বন্ধ হওয়া কি এক? একটা দোকান বন্ধ হওয়া, একটা সিনেমা হল বন্ধ হওয়া আর একটা স্কুল বন্ধ হওয়ার মধ্যে পার্থক্য আছে। একটা স্কুল বন্ধ হলে অনেক কিছু বন্ধ হয়, এর প্রভাব অনেক বেশি। এবং সব থেকে বড় কথা, এটা বড় বেশি করে প্রতীকী। একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই স্কুলের মিড ডে মিলের টাকা বাকি রয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়ার পরেও। ভাবুন তাহলে কি পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি। মানে বন্ধ হওয়ার আগের থেকে অবহেলার শিকার সেই স্কুলটা। বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত একসময় ন্যারোগেজ লাইন ছিল, যে লাইনে ছোট ট্রেন চলতো, সেই ট্রেনটা বছর 10 আগে বন্ধ হয়েছে। শেষ যেদিন ছোট ট্রেনটা চলেছিল, কাটোয়ার মানুষ ভিড় করে দেখতে এসেছিলেন। ডেবরার নিচপপন গ্রামের এই স্কুলটা মনে হচ্ছে রাজ্যের সেই সব স্কুলের প্রতীক, যে স্কুলগুলো ওই ছোট ট্রেনের মতো হারিয়ে যেতে বসেছে। জানেন তো, একটা ছোট্ট পরিসংখ্যান দিই আপনাদের। গত 3 বছরে এ রাজ্যে এরকম 200টা স্কুল বন্ধ হয়ে গেছে। কারণ হয় ওই শিক্ষকের অভাব, আর নয়তো পড়ুয়ার অভাব। ডেবরার স্কুলটা সেই তালিকার 9তম সংযোজন। স্কুলটা যখন হয় আমরা খুব আশায় ছিলাম যে স্কুলটা উত্তর বাড়বে। তাতে দেখলাম যে 6 মাস ধরে তো বাড়বে কি, 6 মাস ধরে যেটুকু ওই বাড়ছিল সেটা আবার বন্ধ হয়ে গেল। সত্যি এটা খুব মানে আমার কাছে খুব খারাপ, কারণ আমি এখানে একজন পঞ্চায়েত সদস্য এবং এই স্কুলটা আমাদের পরিবারের সঙ্গে জড়িত। আমার জেঠু এই স্কুলের একসময় শিক্ষকতা করেছেন। লাস্ট যিনি টিচার ছিলেন চার্জে, উনি রিটায়ার করার পর এই স্কুলে আর নতুন করে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। স্কুলে রান্না করতেছিলাম, যতদিন স্কুল খুলছে ততদিনই আমরাই রান্না করি, কিন্তু আমরা স্কুলে রান্নার টাকা পাচ্ছি না। মানে মিড ডে মিলের রান্না করতে? মানে মিড ডে মিলের। কতদিন ধরে পাননি আপনারা? আমরা আজকে 5 মাস টাকা পাইনি।
না না রান্না করেন, খুবই গরিব মানুষ, তাদের বেতনটা বন্ধ করা হচ্ছে। অন্যদিকে পুজোর জন্য ক্লাবগুলোকে 85,000 করে চাঁদা দেওয়া হচ্ছে, আগামী বছর সেটা 1 লক্ষ করা হবে। এই টাকাতে কতগুলো এরকম ধরনের যে পরিবার যাদের এই বেতন দেওয়া হচ্ছে না, এদের তো নিশ্চিতভাবে বেতন মিটিয়ে দেওয়া যেত। বর্তমান রাজ্য সরকার তারা সরকারি শিক্ষা ব্যবস্থাকে একেবারে সুপরিকল্পিতভাবে ধ্বংস করতে চাইছে। বলা হয় পাকে চক্রে নাকি ভগবান ভূত হয়, আর পাক চক্রে রাজ্যে স্কুল বন্ধ হয়। 2016 সালের পর থেকে তো রাজ্যে শিক্ষক নিয়োগ হয় না, কারণ তো ওই দুর্নীতির পাক, দুর্নীতির অভিযোগে নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ হয়ে গেছে, পুরো প্রক্রিয়াই বন্ধ হয়ে গেছে, স্তব্ধ। শিক্ষা দুর্নীতির অভিযোগ ওঠার পর রাজ্যের শাসক, রাজ্যের সরকার দু তরফেই বলা হয়েছে ব্যক্তিগত স্তরে দুর্নীতি হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির থেকে ওই টাকার পাহাড় উদ্ধার হওয়ার পরেও তৃণমূল নেতৃত্ব বলেছে এত কিছু যে ঘটে গেছে তারা জানতেন না। অর্থাৎ দুর্নীতি যদি হয়েও থাকে সেটা মাইক্রো লেভেলে হয়েছে। এটাই তো বারবার বলতে চেয়েছে রাজ্য সরকার, বলতে চেয়েছে শাসক দল। কিন্তু পুরসভায় নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সেটাও কি আর বলার উপায় থাকবে? পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে কি দেখা যাচ্ছে জানেন? 17টা পুরসভায় 3,650 জন টোটাল নিয়োগ হয়েছে, আর তার মধ্যে 1,834 জনের নিয়োগই নাকি ভুয়ো বলে দাবি করেছেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি যে এর মধ্যে সব থেকে বেশি ভুয়ো নিয়োগ হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। যে সময় নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেই সময় দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধান ছিলেন পাঁচু রায়। আর তিনি আজকে যেটা বলেছেন তাতে তো গোটা বিষয়টাই মনে হচ্ছে ওই মাইক্রো থেকে ম্যাক্রো স্তরে তিনি ঠেলে দিচ্ছেন আর কি। বলে দিচ্ছেন যা হয়েছে সবই নাকি রাজ্য সরকারের নজরদারিতে হয়েছে, অর্থাৎ পুরো জিনিসটা পুরসভার লেভেল থেকে সরকারের দিকে ঠেলে দিয়েছেন, তাদের তত্ত্বাবধানে হয়েছে বলে পাঁচু রায়ের অভিযোগ। বলে যাবেন না, পাঁচু রায় তৃণমূলেরই পুরপ্রধান ছিলেন। শিক্ষা দুর্নীতির অভিযোগটা যখন উঠেছিল না, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন এ রাজ্যে নাকি কোনো দুর্নীতি হয়নি, সবটাই নাকি ষড়যন্ত্র। পাঁচু রায় কি তৃণমূল নেত্রীর কথাটাকেও চ্যালেঞ্জ করেছেন?